নির্বাচনে ইলেকশন কমিশনের ভূমিকা ঠিক কতটা গুরুত্বপূর্ণ? বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে প্রশাসনকে ঢেলে সাজানো। নির্বাচন কমিশনারের দায়িত্ব জনগণের যেন ভোট দিতে পারে। সরকারের কাছে আমার চাওয়া থাকবে পার্বত্য চট্টগ্রামের যে চুক্তি বাস্তবায়ন সেটি যেন সম্পন্ন করুক এবং আমাদেরকে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। কথায় আছে গণতন্ত্র মানে জনগণের শাসন। আসছে ইলেকশন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। তাই আজকে আমরা দেশের জনগণদের কাছে শুনে নিব কেমনটা চায় তারা তাদের স্বপ্নের বাংলাদেশ। স্বাগতম সবাইকে এবং স্বাগতম আমাদের বিশিষ্ট অতিথিদের। আজকে আমাদের সাথে উপস্থিত আছে ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন স্যার, ফাউন্ডার অ্যান্ড প্রিন্সিপাল অফ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ, ভ্রাম্যমাণ চা বিক্রেতা মোহাম্মদ নাইম সাহেব এবং কেটি তঞ্চঙ্গা, ইয়ুথ অ্যাক্টিভিস্ট অ্যান্ড রিপ্রেজেন্টেটিভ অফ ইন্ডিজিনিয়াস পিপল। প্রথমেই আমি আমাদের স্যারের কাছে প্রশ্ন করতে চাই, স্যার গণতন্ত্র বলতে আপনি কি বুঝেন, অর্থাৎ গণতন্ত্র মানে আপনার কাছে কি? অনেক ধন্যবাদ রাবিসা আপনাকে আজকে এমন একটি সুন্দর অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি গণতন্ত্র বলতে যেটি বুঝি সেটি হচ্ছে জনগণের শাসন, যেখানে জনগণ তাদের মুক্ত বাতাসে কথা বলবে, বাক স্বাধীনতার যে জায়গাটি রয়েছে সেটিতে তারা অংশগ্রহণ করবে, নাগরিক যে সমস্ত ফান্ডামেন্টাল অধিকারগুলো রয়েছে সেগুলো সে ভোগ করবে এবং সর্বোপরি নাগরিক হিসেবে রাষ্ট্রের প্রতি তার যে দায় সে দায়ের জায়গাটিতে সে কাজ করবে। এই সমষ্টিগত যেই পারপাসগুলো রয়েছে সেগুলোকে যদি আমরা একত্র করি এবং ফাংশনালি সেগুলোকে যদি মানুষের জন্য উন্মুক্ত করি সেটিকে আমি গণতন্ত্র বলবো এবং গণতান্ত্রিক ব্যবস্থা এবং রাষ্ট্র হিসেবে আমি আখ্যায়িত করব। ধন্যবাদ স্যার আপনার উত্তরের জন্য। একই প্রশ্ন থাকছে আমাদের নাইম সাহেবের জন্য, আপনি গণতন্ত্র বলতে কি বুঝেন? গণতন্ত্র বলতে আমি বুঝি যে জনগণের অধিকার নিজেরাই করা এবং ভোট আমরা নিজেরা ভোট নিজেরা দেওয়া এবং জুলাই সনদে তাদেরকে আলাদাভাবে একটা ভোট দেওয়া। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপনার প্রশ্নের উত্তরের জন্য। কেটি আপু, আমরা আপনার কাছে আসছি, আপনি গণতন্ত্র মানে কি বুঝেন? গণতন্ত্র বলতে আসলে আমি যেটা বুঝি একটি দেশে বসবাস করার জন্য শুধু ভোট দেওয়াই নয়, জবাবদিহিতাই যেন হচ্ছে গণতন্ত্রের মূল। সেক্ষেত্রে আমাদের যেখানে একটা দেশে বসবাস করার জন্য আমাদের সবারই রাইট আছে যে ভোট দেওয়ার, নিজ নিজ দায়িত্বে এবং নিজের পছন্দ মতো ভোট দেওয়ার। তো একটি বৈষম্যহীন তাছাড়া রাষ্ট্র গড়ার, তো সেটি আমি গণতন্ত্র বলতে বুঝি। অনেক ধন্যবাদ আপনাদের এই প্রশ্নের উত্তরের জন্য। এখন আমরা আমাদের পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। স্যার আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, নির্বাচনে ইলেকশন কমিশনের ভূমিকা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং আপনার এলাকায় নির্বাচন কমিশনের যে প্রত্যাশাগুলো, যে কাজগুলো, সেগুলো কেমন হচ্ছে বলে আপনার মনে হচ্ছে? অনেক ধন্যবাদ। আবারও নির্বাচন কমিশন নির্বাচন চলাকালীন যে সময়টুকু রয়েছে সে সময় সর্বময় ক্ষমতার অধিকারী আমাদের সাংবিধানিকভাবেই, কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলা যায় যে আমরা 55 বছরের যে বাংলাদেশ, সেই বাংলাদেশে আমরা আসলে ওইরকম একটি স্বাধীন সার্বভৌম জনগণের পক্ষে যে রায়, সেরকম রায় বাস্তবায়ন করার জন্য নির্বাচন কমিশন আমরা প্রত্যাশা করেছি বটে, বাট আমরা পাইনি। তো এবারকার যে নির্বাচন কমিশন সেটিকে আমি একটু ভিন্ন মাত্রায় দেখতে চাই, যেহেতু 24-এর যে আন্দোলন, বিপ্লব এবং বৈষম্যহীন রাষ্ট্র গড়ার যে মানুষের ভিতরে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জায়গাটি বাস্তবায়ন করার জন্য ওনারা নিশ্চয়ই তার যোগ্যতা অনুযায়ী সাংবিধানিক যে ক্ষমতা আছে সেটি অনুযায়ী তারা কাজ করবে। দ্বিতীয়ত আপনি যে বিষয়টি এর সাথে উল্লেখ করেছেন যে আমার এলাকায় প্রয়োগের ক্ষেত্রে কেমন লক্ষ্য করছেন, আমি ইতিমধ্যে আমার মনে হচ্ছে যে আমরা যেটুকু প্রত্যাশা করেছি এর কাছাকাছি হয়তো যাচ্ছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অপ্রত্যাশিত কিছু খবরও আমাদের কানে আসে। তো সেই ক্ষেত্রে এই দুইটিকে সমষ্টিগতভাবে আমি বলতে চাই যে নির্বাচন কমিশনের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন পুরো দেশে 300টি আসনে, আমি তাদেরকে নৈতিকভাবে দেশের নাগরিক হিসেবে দেশের কথা বিবেচনা করে 24-এ এবং 71-এ যে সমস্ত মানুষ আত্মাহুতি দিয়েছে এই দেশটিকে স্বাধীন করবার জন্য, মুক্ত বাতাসে ঘুরবার জন্য, ফ্যাসিবাদ মুক্ত করার জন্য, সেই জায়গাগুলোকে ওনারা সামনে এনে দেশের মানুষের আকাঙ্ক্ষা বাস্তবায়নে ওনারা সঠিক কাজটি করবেন। ধন্যবাদ আপনার প্রশ্নের উত্তরের জন্য। একই প্রশ্ন আমাদের নাইম সাহেব আপনার জন্য আছে, যে আপনার এলাকার নির্বাচন কমিশনের যে সকল পদক্ষেপ নিচ্ছে সেগুলো কতটা যৌক্তিক এবং আপনি কি মনে করছেন এই ব্যাপারে? আমাদের এলাকার যে কমিশনার মোটামুটি ভালো একটা পদক্ষেপ নিতেছে
এবং বাকিটা ওনার ব্যক্তিগত কতটুকু উনি আগুয়া যাইতেছে এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা চাই যে নির্বাচনের জন্য উনি যেন ভালো পদক্ষেপ নেয় এবং উনি সঠিক পদক্ষেপ নেয়। ধন্যবাদ আপনার প্রশ্নের উত্তরের জন্য। কেটি আপু, আমরা আপনার কাছে আসছি একই প্রশ্ন নিয়ে, যে নির্বাচনের মধ্যে ইলেকশন কমিশনের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ এবং আপনার এলাকায় যে নির্বাচন কমিশনার আছে তার পদক্ষেপগুলো ঠিক কতটা যৌক্তিক? আচ্ছা, ধন্যবাদ। ধরতে গেলে আসলে যদি নির্বাচন কমিশনের ইলেকশনের ক্ষেত্রে যদি গুরুত্ব কতটুকু বলি, তাহলে একটি নির্বাচন সম্পন্ন করতে ইলেকশন কমিশনের কিন্তু ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আসলে সে কতটা স্বচ্ছতার সাথে এবং নিরপেক্ষতার সাথে কাজ করছে সেটি নির্ভর করে। যেটি স্যারও বলেছেন যে আমরা এর আগে অনেক দেখেছি এবং প্রত্যাশা করেছি, সে তুলনায় আমরা পাইনি সেরকম, তবে এবারে হয়তো পাবো এরকম আশা করছি আর কি। ধন্যবাদ। এর পরবর্তীতে আমার কেটি আপুর কাছেই একটা প্রশ্ন, সেটা আপনার মতে নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য কি কি পদক্ষেপ নিশ্চিত করতে হবে? আসলে আমার এলাকায় কি কি পদক্ষেপ নিলে নির্বাচন সুষ্ঠু হবে যদি বলি, তাহলে আসলে নির্বাচন সম্পূর্ণ জনগণের উপর। জনগণ কিভাবে ভোট দিচ্ছে এবং তারা কতটুকু স্বচ্ছতা এবং নিরপেক্ষতা লয়ালটির মাধ্যমে তারা ভোটটুকু দিচ্ছে। তো যেখানে জনগণ সচেতন, সেখানে আমার মনে হয় ভোট খুবই নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে হয়ে থাকে। এবং পাশাপাশি যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেখানে তাছাড়া কমিশনার যারা থাকেন তাদের যে স্বচ্ছতা এবং নিরপেক্ষতা, ওগুলো সব কিছু মিলিয়ে যদি তারা নিজেদের দিক থেকে যদি খুব ভালোভাবে এবং নিরপেক্ষতার সাথে কাজ করেন, তাহলে একটা ইলেকশন খুবই সুষ্ঠুভাবে আশা করা যায়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। নাইম সাহেব, আপনার কাছেও আমার একই প্রশ্ন, সেটা এই নির্বাচন সুষ্ঠু করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া বলে আপনি মনে করেন? এটা নির্বাচন কমিশনারের দায়িত্ব হইল যেন নির্বাচন কমিশনার নিজ দায়িত্ব পালন করে আর সঠিকভাবে জনগণের যেন ভোট দিতে পারে, এটাই আমাদের প্রত্যাশা। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনার প্রশ্নের উত্তরের জন্য। স্যার, আমি আপনার কাছে সেম প্রশ্নই দিতে চাই যে আপনার মতে নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন? বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশাসনকে ঢেলে সাজানো, নিরপেক্ষ প্রশাসন। আর দ্বিতীয় যে বিষয়টি সেটি নির্বাচন কমিশনে, যেটি একটু আগে বলেছি বা অন্য দুইজন অতিথিও বলেছেন যে সবচেয়ে ইম্পর্টেন্ট নির্বাচন কমিশন। তৃতীয় যে বিষয়টি সেটি রাজনৈতিক দলগুলো, তাদের মনস্তাত্ত্বিক যে পরিবর্তন সেটি আদৌ হলো কিনা। চতুর্থত যে বিষয় সেটি অসংখ্য অগণিত জনগণ আমাদের দেশে, 18 কোটি 20 কোটি মানুষ, এই মানুষের ভিতরে বোধ কেমন। আর শেষ যেটি সেটি পেশি শক্তিমুক্ত। আমাদের অস্ত্রের ঝঞ্ঝনানি হয়, কেন্দ্র দখল হয়, বাক্স ছিনতাই হয়, এই জাতীয় বিষয়গুলোর থেকে আমাদেরকে সরে আসা। তো সম্মিলিতভাবে আমাদের এবারের যদি নির্বাচন, ফেব্রুয়ারির 12 তারিখের নির্বাচনের কথা যদি আমি প্রাসঙ্গিকভাবে বলি, তাহলে সেখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আসে, সেটি কয়েকটি এজেন্ডার উপরে আমাদেরকে হানা ভোট দিতে হবে, যেটি আমাদের আগামী 50 বছরের রাষ্ট্র কেমন হবে সেই সিদ্ধান্ত আমরা দেব। আর দ্বিতীয় যে বিষয়টি সেটি একটি অগণতান্ত্রিক ব্যবস্থা থেকে গণতান্ত্রিক উত্তরণের জন্য, যেখানে 1300 বা 2000 মানুষ প্রাণ দিল, তাদের প্রতি সম্মান দেখিয়ে আমরা যোগ্য প্রার্থী বাছাই করব কিনা এই সিদ্ধান্ত নিতে হবে। আমরা এখানে যারা 4 জন রয়েছি সচেতন নাগরিক, এর বাইরে আমাদেরকে যারা দেখবেন এবং অগণিত মানুষ যারা বাংলাদেশে বা দেশের বাইরেও ভোট দেওয়ার এবার ব্যবস্থা হয়েছে, এরা কেমন আচরণ করবে, এই আচরণের যে জায়গাটি, এগুলো সমষ্টিগত যে পদ্ধতি, সেটি আসলে একটি গণতান্ত্রিক উত্তরণ, সঠিক নির্বাচন। আচ্ছা স্যার, আপনি যেহেতু মেনশন করে ফেলেছেন যে গণভোটের কথা, সেক্ষেত্রে আমি আপনার থেকে জানতে চাই যে গণভোট বলতে আপনি কি বুঝেন এবং এই বিষয়ে আপনি কতটুকু জানেন এবং এই প্রক্রিয়াটা কতটা কার্যকর হতে পারে বলে আপনি মনে করেন? আমি এই মুহূর্তে একদম শেষ প্রশ্নের উত্তর দিয়ে শুরু করি। সেটি কার্যকরের যে বিষয়টি, এটি নিয়ে আমার যথেষ্ট আশঙ্কা আছে। এজন্য আশঙ্কা রয়েছে যে আমাদের মানুষজনকে আমরা সেভাবে মোবিলাইজ করার, যে মোটিভেট করবার যে জায়গাটি, সেটি বোধহয় এখনো বিস্তৃত হয়নি। হানা ভোট কেন দেব, আদৌ উপরে যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি বুঝবো কিনা,
এগুলো আমার নাগরিক অধিকারকে কেমন আকৃষ্ট করবে, এটুকু বুঝবার জন্য আমাদের মানুষের ভিতরে সচেতনতার যে জায়গাটি সেটি আসলে ভঙ্গুর। তবে অতীত ইতিহাস আছে জাতীয় গণভোটে। তো সেই ক্ষেত্রে আমি যেটি বলবো সেটি হচ্ছে যে গণভোট অবভিয়াসলি, আমি একটু আগে বললাম যে এটি আমাদের 50 বছর রাষ্ট্রের চিত্র কেমন হবে সেটি নির্ধারণ করবে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি এটির তাৎপর্য অনেক, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটি আমি বুঝি কিনা। তো আমি যদি বুঝি তাহলে সেই ক্ষেত্রে আমি হ্যাঁ দেবো না দেবো, এবং 50 বছর রাষ্ট্রটাকে আমি কেমন দেখতে চাই সেই চিন্তাটা আমাকে করতে হবে। এইসব মিলিয়ে আমি মনে করব যে ফেব্রুয়ারির 12 তারিখে গণভোটের যে প্রশ্নটি সেটি আমাদের সংবিধান পরিবর্তন, আমাদের রাষ্ট্রের কাঠামো পরিবর্তন, আমাদের দুর্নীতির যে জায়গাটি রয়েছে সেটিকে পরিবর্তন, নাগরিকের অধিকারের যে পরিবর্তন, 5 বছর পরে একদিনের যে গণতন্ত্রের জন্য আমরা উৎসব মুখর হই সেটির পরিবর্তন ইত্যাদি মিলিয়ে আমি এইবারকার সত্যিকার অর্থে নাগরিক হিসেবে আমি খুব উৎফুল্ল যে এমন একটি রাষ্ট্র কাঠামো হবে যেখানে আমরা স্বাধীনভাবে কথা বলবো, চলবো, অধিকার আদায় করব ইত্যাদি ইত্যাদি নির্ধারিত হবে সাংবিধানিকভাবে। তো সেই অর্থে নাগরিকদের কাছে আমার প্রত্যাশা এবং অনুরোধ থাকবে, আপনারা যে গণভোট সেটিকে হাঁ দিবেন না দিবেন, হাঁ দিলে আপনার কি কি অধিকার অক্ষুণ্ণ থাকবে, না দিলে কি কি অধিকার ক্ষুণ্ণ হবে, এই বিষয়গুলোকে বুঝে আপনারা হাঁ অথবা নায়ের পক্ষে আপনাদের অধিকারটুকু প্রয়োগ করবেন। আপনার মতে চট্টগ্রাম অঞ্চলের সবচেয়ে বড় সমস্যাগুলো কি, এবং এগুলো সমাধানে আপনার এলাকার যে নির্বাচন প্রার্থী আছে সে কি পদক্ষেপ নিচ্ছে, এবং আপনার প্রত্যাশাগুলো কি? অঞ্চলভিত্তিক সিটি কর্পোরেশনের যদি বলি সমস্যাগুলো কি, আমি প্রথম সমস্যা এই মুহূর্তে করতে চাই সেটি হচ্ছে অপরিচ্ছন্নতা। এরকম একটি নগর মোটেও আমরা প্রত্যাশা করি না। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে আমাদের জলাবদ্ধতা, যদিও বর্তমান সরকার এটি নিয়ে অনেক যুদ্ধ করেছে এবং কিছুটা সফল, এবং আমাদের মেয়র মহোদয় এই ক্ষেত্রে সফল। তৃতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে আমাদের বিস্তীর্ণ জায়গাতে মাদক, এবং আমাদের এই তরুণ যে যুবকেরা রয়েছে, এই 12 থেকে 27 বছরের যে 43% যুবক রয়েছে সিটি কর্পোরেশনে বা পুরো দেশে, এই তাদের মধ্যে মাদকের যে বিস্তার এটি সত্যিকার অর্থে খুবই দুর্ভাগ্য। এবং পরবর্তী যে সমস্যাটা সেটি হচ্ছে যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যানজট, এবং সকালবেলা একদম ভোর থেকেও গাড়ি চালানো এখন আসলে অনেক জায়গায় খুবই কষ্টসাধ্য হয়, যদিও আমাদের ফ্লাইওভার ইত্যাদি ইত্যাদি আছে, কিন্তু এগুলো সঠিকভাবে নিয়ন্ত্রণ হচ্ছে না। এই সমস্যাগুলোকে আমি মোটা দাগে নেব। অন্যান্য যে বিষয়গুলো আছে আসলে আমাদের রাষ্ট্রের কাছে নাগরিক হিসেবে আমাদেরও অত বেশি প্রত্যাশা নেই। আমরা চাই যে একটু স্বাধীনভাবে চলবো, নিরাপত্তা নিয়ে, পরিচ্ছন্ন নগরী হবে, এবং আমাদের এখানে মাদক থাকবে না, সন্ত্রাস থাকবে না, চাঁদাবাদি থাকবে না, এই সমস্ত বিষয়গুলো এর বেশি আছে আর কিছু নেই। তো এই ক্ষেত্রে মোটা দাগে আমি দুইজনের কাছে আমি চাইবো, সেটা হচ্ছে এক হচ্ছে নগর, যিনি নগর পিতা, তার কাছে চাইব পরিচ্ছন্নতা, জলাবদ্ধতা, এরপরে সন্ত্রাস, চাঁদাবাজ, তারপর হচ্ছে যে মাদক, এই সমস্ত বিস্তার থেকে, যানজট, এগুলো থেকে আমাদেরকে মুক্ত করবেন। দ্বিতীয় হচ্ছে লোকালি যে সংসদ সদস্য হচ্ছেন এখন, তাদের কাছে তো আমাদের প্রত্যাশা অনেক, কিন্তু সত্যিকার অর্থে সাংবিধানিকভাবে তাদের কাছে আমাদের এই সমস্ত জায়গায় প্রত্যাশা করার কিছু নাই। কারণ হচ্ছে আমাদের সংবিধান অনুযায়ী সংসদ সদস্যরা শুধুমাত্র আইন প্রণয়ন করবেন, কিন্তু আমাদের দেশে দেখা যায় যে সংসদ সদস্যরা ইভেন কি প্রধানমন্ত্রীও আমাদের পারিবারিক কোন্দলও মিটান। তো এটা আসলে আমাদের ট্র্যাডিশন হয়ে গেছে। কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয়ে কমিশনার, মেম্বার, চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ওনাদেরই মূলত কাজ। তো এই কাজের ক্ষেত্রটা আমার মনে হচ্ছে পদ্ধতিগতভাবে যদি পরিবর্তন হয় তাহলে রাষ্ট্রের যেই বদল, যেটির কথা আমরা বারবার বলছি, সেই বদল আমরা দেখতে পাবো। ধন্যবাদ স্যার আপনার প্রশ্নের উত্তরের জন্য। আমরা এখন আপনার জন্য আরেকটি প্রশ্ন রাখতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের দেশের অনেক প্রত্যন্ত অঞ্চলে পর্যাপ্ত শিক্ষা সামগ্রী কিংবা শিক্ষা ব্যবস্থা এতটা উন্নত না। তো এক্ষেত্রে সরকার কি পদক্ষেপ নিতে পারে যেন তাদের শিক্ষার মান আমরা উন্নয়ন করতে পারি? অনেক ধন্যবাদ। আমাদের শুধুমাত্র আপনি যে উপকরণের বিষয় বলছেন, উপকরণ নয়, আমাদের অনেকগুলো অঞ্চল রয়েছে যে অঞ্চলগুলোতে এখনো পর্যন্ত প্রাথমিক শিক্ষা বা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। তো আমার মনে হচ্ছে যে এই শিক্ষাবিদেরা যেটি বলছেন যে সস্তায় আসলে শিক্ষা হয়, কিন্তু আমাদের মগজের মধ্যে একটা বিষয় ঢুকে আছে সমস্ত মানুষের, যে আমরা ফ্রি পড়ব, ফ্রি বই পাবো, ফ্রি এই করব, ফ্রি সেই করব। আপনি দেখেন আমরা যখন হাই স্কুলে ছিলাম বা প্রাইমারিতে ছিলাম, সেই সময় আমাদের বড় ভাইদের কাছে আমরা ডিমান্ড দিতাম যে আপনি পড়া শেষ, আপনি পাস করছেন, বইগুলো আমাকে দিবেন। এইভাবে 5 বছর 10 বছর পরে আমরা বইগুলো পড়তাম। কিন্তু এখন প্রতি বছর নতুন বই আসতে হবে, অগাধ টাকা এখানে ইনভেস্ট হচ্ছে, এবং এর ফলশ্রুতি কী হচ্ছে আমি জানি ব্যক্তিগতভাবে, এবং আমি
অনেক পেপার পত্রিকা বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারাও দেখেছেন যে আমাদের অনেক শিক্ষা প্রতিষ্ঠান বই লাগবে 100টা, নিচ্ছে 200টা, তাহলে আর 100টা কী করে, যে দিন শেষে বিক্রি করে। এবং কিছুদিন আগেও দেখবেন যে গোডাউনের মধ্যে এরকম একটা ব্যবস্থা ধরা পড়লো। তো এই যে বিনামূল্যে বই দেয়া, উপকরণ দেয়া, টিফিন দেয়া, খাদ্য সামগ্রী দেওয়ার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে সঠিকভাবে ক্লাসরুমে শিক্ষকেরা পাঠদান করাচ্ছেন কিনা, মনিটরিং ব্যবস্থা, সারপ্রাইজ ভিজিট, এই জায়গাগুলোকে গড়ে তোলা খুবই ইম্পর্টেন্ট। হাই স্কুলে এই সরকারের আমলে একটা নির্দেশনা দেওয়া হলো, সেই নির্দেশনা কি, সভাপতি হতে হলে অন্তত ডিগ্রি পাস লাগবে। এটা করতে গিয়ে সমাজের অনেক অযোগ্য অথর্বরা যারা নেতৃত্ব দিত, যারা ক্ষমতা প্রয়োগ করতো, তারা ঝরে পড়লো। এই ধারাটা যেন অব্যাহত রাখা হয়। এর সাথে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের যোগ্যতা বা শিক্ষকদের যোগ্যতা অনুযায়ী কমিটিতে আর কারা কারা আসবে এবং কারা নিয়ন্ত্রণ করবে, সেই বলটিও সাংবিধানিকভাবে তৈরি করা দরকার। এগুলো যদি না হয়, শুধুমাত্র দালান করলেন, শুধুমাত্র পাঠ্য বই দিলেন, এ দিয়ে শিক্ষা সংস্কার করা মোটেও সম্ভব নয়। অনেক অনেক ধন্যবাদ স্যার আপনার প্রশ্নের উত্তরের জন্য। আমরা পরবর্তীতে আপনার কাছে আরেকটি প্রশ্ন করতে চাই, যেটা হচ্ছে খুবই কনসার্নিং একটা প্রশ্ন। সেটা হচ্ছে আমাদের দেশে যে পরিমাণ গ্র্যাজুয়েট হচ্ছে সেই পরিমাণ কিন্তু চাকরি পাচ্ছে না। তো এই ক্ষেত্রে সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারে, এবং কারিগরি শিক্ষার দিকে যদি আমরা ফোকাস করি তাহলে সেটা কতটা যৌক্তিক হবে এবং পদক্ষেপটা কতটা সুষ্ঠু হবে বলে আপনি মনে করেন? আমি শেষ প্রশ্নের উত্তর দিয়ে শুরু করি। আমাদের দেশে কারিগরি শিক্ষা যারা গ্রহণ করে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যারা, অন্যভাবে দর্শক নেবেন না, আপনারাও নেবেন না যে আমাদের মেয়েদেরকে ওই ছেলেদের কাছে বিয়ে দিতে চাই না। এই যে একটা মেন্টালিটি, এই মেন্টালিটি কেন? আপনি দেখবেন যে জাপানের দিকে যদি তাকান আপনি, অথবা আধুনিক শিল্পোন্নত রাষ্ট্রগুলোর দিকে যদি তাকান, সেখানে দেখবেন যে একটা নির্দিষ্ট সময় কারিগরি শিক্ষা বাধ্যতামূলক, এবং আপনি স্কুলে অথবা কলেজে ইত্যাদি জায়গায় তাদের একটা নির্দিষ্ট মার্কস থাকে, যে মার্কসটা তারা কারিগরি শিক্ষা নিতে হবে এবং হাতে কলমে। কিন্তু আমাদের দেশে সেই সামাজিক যেই একটা আওয়াজ, সেটি গড়ে ওঠে নাই, যার ফলে কারিগরি শিক্ষার দিকে ছেলেমেয়েরা ধাবিত হচ্ছে না। আপনি দেখবেন যে আপনি মধ্যপ্রাচ্যে অথবা ইউরোপ আমেরিকা অথবা অন্যান্য রাষ্ট্রে কোটি কোটি মানুষ আমাদের কাজ করে এবং তাদের রেমিটেন্স দিয়ে আমরা আমাদের রাষ্ট্রের অনেকগুলো নির্বাহ করি। এরা দেখবেন যে অধিকাংশই সুইপার এবং অধিকাংশই ঝাড়ুদার, অধিকাংশই একেবারে লো লেভেল চাকরি করে। কেন? অথচ দেখেন আমাদের কীরকম স্ট্যামিনা আমাদের মানুষদের কাছে। তো আমরা সেই জায়গায় অ্যাড্রেস করছি না। তো আপনার প্রশ্নটি যেটি ছিল কারিগরি শিক্ষা হলে কেমন হতে পারে, এটাই মূলত আমি বুঝি হওয়া খুবই গুরুত্বপূর্ণ। আমার বাড়ি ঈশ্বরাই, সেখানে আপনি জানেন যে জাতীয় অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠেছে, সেখানে 15 লক্ষ মানুষ কাজ করবে। আপনি আমাদের মিরসরাইতে টোটাল জনসংখ্যা হচ্ছে 5 লক্ষ, তাহলে আরও এই 5 লক্ষ সবাই যদি কাজ করে আরও 10 লক্ষ মানুষ লাগবে। প্রশ্ন হচ্ছে যে ওই 5 লক্ষ লোক ওইখানে কাজ করার জন্য প্রস্তুত? উত্তর অবশ্যই না, 5 জনও প্রস্তুত না। তো এই যে প্রস্তুত না, এটার মূল কারণটা কি? মূল কারণ হচ্ছে আমি চাচ্ছি যে আপনি টেকনিক্যাল পড়ালেখা করে আমার ফ্যাক্টরিতে আসবেন। আপনি আসলেন কেন? বড় একটা সার্টিফিকেট নিয়ে, এসএসসিতে GPA 5, ইন্টারমিডিয়েটে GPA 5, ফার্স্ট ক্লাস ইত্যাদি নিয়ে আসলেন, চাকরি হলো না। বের হয়ে কি বললেন? আমাকে চাকরি দিচ্ছে না, কারণ আমার বাড়ি মিরসরাই। আসলে কি সত্য? আসলে সত্য না। আসল সত্যটা হচ্ছে আমার লাগবে তো টেকনিক্যাল লোক, কিন্তু আপনি তো শুধু পড়ালেখা করছেন, সেই লোক তো আমার দরকার নেই। যার ফলে মাস্টার ডিগ্রি পড়ুয়া একটা লোক বড় বড় সার্টিফিকেট নিয়ে এদার থেকে এদার যাচ্ছে, বাট তার না গবেষণা, না হাতের কাজ, না কোনো কিছু জানা আছে। সেই জন্য শিক্ষায়, কারিগরি শিক্ষা, দক্ষ জনশক্তি খুবই গুরুত্বপূর্ণ। আগামী সরকার আমি মনে করি এমন কিছু পদক্ষেপ নেবে যেখানে আমাদের পাঠ্য বইয়ে বাধ্যতামূলক 1000-এর ভিতরে 500 থাকবে হাতে কলমে শিক্ষা। এটি যদি না হয় তাহলে শিক্ষার পরিবর্তন, জনগণের পরিবর্তন, অর্থনৈতিক পরিবর্তন কোনোটি সম্ভব না। অনেক ধন্যবাদ স্যার আপনার প্রশ্নের উত্তরের জন্য। আমরা এখন চলে যাব হচ্ছে আমাদের ভ্রাম্যমাণ চা বিক্রেতা মোহাম্মদ নাইম সাহেবের কাছে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন একই, যে চট্টগ্রাম এলাকায় আপনি কি কি সমস্যাগুলো দেখছেন এবং এই সমস্যাগুলো সমাধানের জন্য আপনাদের যে এলাকার নির্বাচন প্রার্থী আছে তার কাছে আপনার প্রত্যাশাগুলো কি, যদি একটু বলতেন। মনে করেন এক হইল মশার আগ্রতা বেশি, মানে রাত্রে ঘুমানিয়ে যায় না, দিনের বেলাও না। দ্বিতীয় হইল মনে করেন বাজারের চাল ডালের সব কিছুর দাম বেশি। তৃতীয় হইল আপনার রাস্তাঘাটের যানজট বেশি এবং রাস্তাঘাট ভাঙাচোরা বেশি।
এটাই আমার প্রত্যাশা সরকারের কাছে। আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে এটা যে বাংলাদেশে অনেক সীমিত আয়ের পরিবার আছে, তো এই সীমিত আয়ের পরিবারদের বর্তমান বাজারে টিকে থাকা অনেক বেশি কষ্টকর, এবং কতটুকু কষ্টকর বলতে আপনি মনে করেন, এবং এই দুর্ভোগ কিংবা কষ্টটা কমাতে আমাদের আগামী সরকার কিংবা আপনাদের এলাকার যে নির্বাচন প্রার্থী আছে সে কি পদক্ষেপ গ্রহণ করলে আপনাদের এই কষ্টটা একটু কমতে পারে? যেমন গরিবদেরকে যদি কিছু ভাতা দেয় একটু কমবে, আর মনে করেন কিছু টাকা পয়সা দিয়ে একটা দোকান করে দেয়, এইরকম আর কি। আচ্ছা, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের উত্তরের জন্য। সর্বশেষ প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে আমাদের দেশের মানসম্মত শিক্ষা, বাসস্থান এবং চিকিৎসার জন্য এবং নিরাপদ বাসস্থানের জন্য যে মৌলিক অধিকার আছে সেগুলো নিশ্চিত করতে আগামী সরকার কি কি পদক্ষেপ নিতে পারে? যেমন আগামী সরকারের কর্তব্য হইল যে শিক্ষার মানটা বাড়ানি। ছেলেমেয়েরা দেখা যায় যে স্কুলে না গিয়ে আসে, দেখা যায় যে রাস্তাঘাটে আটাচলা করে। এটার জন্য সরকারের পদক্ষেপ নেওয়ার দরকার। স্কুলে যায় না, বরং এসে আড্ডা দেয়, এগুলোর জন্য মান বাড়ানোর দরকার। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের উত্তরের জন্য। আমরা এখন চলে যাচ্ছি আমাদের কেটি আপুর কাছে। কেটি আপু, আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনি কি আগে কখনো ভোট দিয়েছেন? ভোট দিয়ে থাকলে সে অভিজ্ঞতাটা আপনার কি, এবং আসন্ন ইলেকশনে কেমন হবে বলে সেটা আপনি আশা করছেন? আচ্ছা, প্রথমে যেটা ভোট দিয়েছি, আমি আসলে এর আগে ভোট দিইনি, তো সেক্ষেত্রে হচ্ছে আমার ওরকম কোনো আইডিয়া নেই। তবে আসন্ন ইলেকশনের কথা যদি বলি, তবে ইলেকশনের ক্ষেত্রে যে দেশের জনমানুষের তাদের আশা আকাঙ্ক্ষা সব কিছু মিলিয়ে, এবং যে প্রশাসনিক যে বাহিনী আছে তাদের সব কিছু নিরাপত্তা, সুস্থ নিরাপত্তার মাধ্যমে আশা করছি একটি সুস্থ নির্বাচন আমরা আশা করতে পারি। আপু, আপনি যেহেতু আমাদের তরুণদেরকে রিপ্রেজেন্ট করছেন, সেক্ষেত্রে এই আসন্ন সরকারের কাছ থেকে, এই তরুণদের পক্ষ থেকে আপনি বলতে পারেন যে আপনি কি কি আশা করছেন তরুণদের জন্য সরকার করুক? সেটা মানসম্মত শিক্ষা হতে পারে, চিকিৎসা, কিংবা হতে পারে চাকরির যে ব্যবস্থা। তো এই ব্যাপারে আপনার যদি কোনো মতামত থাকে। আচ্ছা, যেহেতু আমি নিজেই একজন তরুণ এবং আন্ডার গ্রাজুয়েট একজন স্টুডেন্ট, তো সেক্ষেত্রে আমরা বেশিরভাগ দেখতে পাই এখন যে মানসম্মত শিক্ষার কথা বলছেন আপনি, সেক্ষেত্রে এখন দেখা যায় অনেক শিক্ষার্থী মাস্টার্স পাস করে বের হচ্ছে কিন্তু কোনো চাকরি নাই, বেকার থেকে যাচ্ছে। তাছাড়া অনেকজন হচ্ছে যে এইগুলো সহ্য করতে না পেরে অনেকজন অনেক বড় পদক্ষেপও নিয়ে ফেলে। সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দেশেরই ক্ষতি হচ্ছে। যে তুলনায় হচ্ছে শিক্ষা ব্যবস্থা করা হচ্ছে এবং বা উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে মানুষ, সে তুলনায় আমরা চাকরি পাচ্ছি না। মানে যারা গ্রাজুয়েট হয়ে যাচ্ছে তারা সে তুলনায় চাকরি পাচ্ছে না। তাছাড়া সৃজনশীলতার বিষয় আছে এখানে। তো আমি চাই যে একজন তরুণ হিসেবে আমার আসন্ন সরকারের কাছে যে মানসম্মত একটি শিক্ষা ব্যবস্থা, তারপর পাশাপাশি সৃজনশীলতা এবং একটি দক্ষ কারিকুলামের মাধ্যমে যাতে সরকার এগুলো নিশ্চিত করে। আমাদের তরুণ সমাজে যে তারা এখন চায় হচ্ছে একটি সৃজনশীলতার মাধ্যমে নিজে কিছু করার, তো উদ্যোক্তা হওয়ার যে সুযোগ ব্যবস্থা আমি আশা করছি সরকারের কাছে সেগুলো আমাদেরকে নিশ্চিত করবে। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের উত্তরের জন্য। আরেকটি হচ্ছে যে আপনি তো আপনাদের আদিবাসী যে গোষ্ঠী আছে তাদেরকেও রিপ্রেজেন্ট করছে, তো এই আদিবাসী গোষ্ঠীদের জীবনমান উন্নয়নের জন্য সরকার কি কি পদক্ষেপ, আসন্ন সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করতে পারে বলে আপনি মনে করেন? আচ্ছা, ধন্যবাদ এই প্রশ্নের জন্য। যেখানে দেখা যায় আসলে দেশ এবং জাতি অনেক দূর এগিয়ে গেছে বা এগিয়ে যাচ্ছে, সে তুলনায় যদি আমাদের আদিবাসীদের পিছন থেকে যদি আমাদের আদিবাসীদের কথা বলি, সেক্ষেত্রে আদিবাসীরা কিন্তু এখনও অনেক পিছিয়ে রয়েছে। সেটা হয়তো অনেকে জানে বা অনেকে জানে না। আসলে সেভাবে রিপ্রেজেন্ট করার মতো আসলে কেউ নেই বা বলার মতো আসলে ওইভাবে সুযোগ হয়ে ওঠে না। সেক্ষেত্রে আদিবাসীদের উন্নয়নের জন্য, জীবনমান উন্নয়নের জন্য সরকারের কাছে যদি বলি, আমাদের পাহাড়ে সেই দুর্গম এলাকায় এখনও অনেক এলাকা আছে, অনেক গ্রাম আছে যেখানে পর্যাপ্ত প্রাথমিক শিক্ষা ব্যবস্থা পর্যন্ত নেই। তারা চাইলেও শিক্ষা গ্রহণ করতে পারছে না, অনেক দূর যেতে হয়, অনেক দুর্গম পথ
পেরিয়ে যেতে হয়। তো সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় অনেক বাধা বিপত্তি পেরিয়ে তাদের হয়তো অর্ধেকে ঝরে যেতে হচ্ছে বা অনেকে যেতেও পারছে না। তাছাড়া বিদ্যুতের সমস্যা, এখনও অনেক জায়গায় দেখা যায় এখনও বিদ্যুৎ পৌঁছায়নি, ঠিকমতো নেটওয়ার্কও নেই। তো সেক্ষেত্রে আসন্ন সরকারের কাছে আমার চাওয়া থাকবে আমাদের আদিবাসীদের জীবনমান উন্নয়নের জন্য যাতে মানসম্মত প্রত্যন্ত অঞ্চলে একটি মানসম্মত শিক্ষা ব্যবস্থা, অন্তত প্রাথমিক শিক্ষা ব্যবস্থাটা একদম প্রাথমিক শিক্ষা ব্যবস্থার জন্য স্কুল করে দিক। তারপর হচ্ছে যে যেটি হচ্ছে আমাদের পার্বত্য চট্টগ্রামের যে চুক্তি বাস্তবায়ন সেটি যেন সম্পন্ন করুক, এবং হচ্ছে একটি আমরা যাতে বৈষম্যহীনভাবে অন্যদের মতোই যাতে আমাদেরকে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়, যেমন অনেক জায়গায় দেখা যায় আমাদেরকে হেয় করা হয়, সেইগুলো যাতে নিশ্চিত করে সরকার। আমার কাছে সরকারের কাছে এটি প্রত্যাশা থাকবে। অনেক ধন্যবাদ আপু আপনার প্রশ্নের উত্তরের জন্য। আজকে আমি সকলকে যে প্রশ্নগুলো করেছি এবং প্রশ্নের যে উত্তরগুলো পেয়েছে, আমি রামিসা আঞ্জুম, তাদের প্রশ্নের উত্তরগুলো শোনার মাধ্যমে আমরা বুঝছি যে আমরা আসলে সকলে একটি আশার বাংলাদেশ দেখছি, একটি সমৃদ্ধির বাংলাদেশ দেখছি, এবং আমরা আমাদের স্বপ্নের বাংলাদেশ দেখছি। আশা করছি আমাদের আগামীতে যে সরকার আসবে তিনি আমাদের সেই আশার বাংলাদেশ, সেই সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলবে, এবং এই প্রত্যাশা থেকেই আমি আজকের অনুষ্ঠানটি শেষ করছি। আপনাদের সকল অতিথিদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদের কাছে সময় দেওয়ার জন্য, এবং আমাদের দর্শককেও অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আজকের অনুষ্ঠানটি আমি এখানেই শেষ করছি।